আমাদের প্রশাসনকে ধ্বংস করবার জন্য যারা যারা কাজ করেছে, আমাদের ব্যুরোক্রেসিকে, আমলাতন্ত্রকে, তার জনক যদি বলেন তাহলে সেটা তোফায়েল আহমেদকে বলতে হবে। এখানে তো মানুষের জীবন গিয়েছে এবং দেশের পুলিশ দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে। আমার মনে হয় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ফৌজদারি অপরাধ বাড়ছে, এমন কোনো কিছুর ঘটনা আসলে যে কোনো সরকারকে এটা ওয়েলকাম করা দরকার সবসময়। আমাদের যে মুক্তিযুদ্ধ, যে সেকুলারিজম, আমাদের ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানের অন্যতম প্রধান স্তম্ভ, সেই জায়গাতে আমাদের এখানে কোথাও কারো অসম্মান, মর্যাদাহানি হবার কোনো সম্ভাবনা নেই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি শুরুতেই বলছিলাম, জাতীয় সংসদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতা তোফায়েল আহমেদ সহ 16 জন সাবেক মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আর বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, এখানে ট্রুথ, জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন হবে না। 71-এর যুদ্ধাপরাধের সহযোগী এবং 24-এর মানবতা বিরোধী অপরাধী উভয়ের জন্যই শোক প্রস্তাব হবে। তিনি আরও লিখেছেন, কোনো বিচার না, ফ্যাক্টস ফাইন্ডিং না, ক্ষমা প্রার্থনা না, এটাই হয়তো সিনথেসিস, আমরাই বুঝি না এতদিন। এই যে মাহফুজ আলমের প্রতিক্রিয়া এবং জাতীয় সংসদে আওয়ামী লীগের সাবেক নেতা তোফায়েল আহমেদ সহ 16 জন মন্ত্রীর বিরুদ্ধে বিষয়ে যে শোক প্রস্তাব, এগুলো কি আসলে রাজনৈতিক পুনর্বাসনের ইঙ্গিত নাকি সংসদীয় রীতি? ধন্যবাদ। আংশিকভাবে তো মাহফুজের সাথে আমি একমত। কারণ হচ্ছে এই সংসদই তো আপনার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার যে অর্ডিন্যান্স ছিল সেটাকে তো রাটিফাই করেছে, সরকারি দল বিরোধী দল সবাই মিলেই করেছে। তাহলে একই সংসদ আবার আওয়ামী লীগের একজন নেতা, যিনি এই গত 17 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অংশ ছিলেন, শুধু অংশ ছিলেন না, আপনার ঐতিহাসিক অনেকগুলো ঘটনার সাথে বাংলাদেশ রাষ্ট্র যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সময়, তার সাথে তিনি জড়িত ছিলেন। তার মুক্তিযুদ্ধের আগের সময়টাতে তার আবার অর্জন আছে। 60-এর দশকের প্রমিনেন্ট ছাত্রনেতা ছিলেন, ডাকসু ভিপি ছিলেন, ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন, এগুলো তার আবার অবদানের জায়গা। কিন্তু মোটা দাগে স্বাধীন বাংলাদেশে যদি আপনি অনেকগুলো কঠিনভাবে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত যারা করেছেন এবং যে যে পদ্ধতিতে করেছেন, তার সাথে তোফায়েল আহমেদ সাহেব জড়িত ছিলেন। কিভাবে করেছেন দেখেন, 72 থেকে 75 সালের ভিতরে তিনি হচ্ছে রক্ষী বাহিনীর প্রধান ছিলেন। রক্ষী বাহিনী কি? একটা মার্সেনারি ফোর্স, যারা এই র্যাব গত 16-17 বছরে যা করেছে, গুম খুন, রাজনৈতিক ভিন্ন মতের জন্য আপনাকে হত্যা করা, লাশ ফেলে দেওয়া, হাজারে হাজারে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে তুলে এনে নির্যাতন নিপীড়ন করা, এবং রাষ্ট্রীয় আইন দিয়ে এই রক্ষী বাহিনীকে তখন আপনার ইন্ডেমনিফাই করা হয়েছিল যে তাদের কোনো বিচার, তাদের কোনো অভিযোগকে বিচারের মুখোমুখি করা যাবে না। এই তোফায়েল আহমেদ সাহেব, উনি শেখ মুজিবের রাজনৈতিক সচিব ছিলেন, এবং দেখবেন যে শেখ সেলিম আওয়ামী লীগের নেতা যে ছিলেন, তিনি পার্লামেন্টে পর্যন্ত তোফায়েল আহমেদ সাহেবের ব্যাপারে অভিযোগ করেছেন যে শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করবার জন্য ফোর্স আসে, তখন শেখ মুজিব তোফায়েল আহমেদকে ফোন করেছিলেন যে তুমি তোমার ফোর্স পাঠাও, আমাকে ঘিরে ধরে রাখা হয়েছে। তখন উনি কোনো রেসপন্স করেন নাই। তো শেখ সেলিম কিন্তু অভিযোগ করেছিল যে রক্ষী বাহিনীর তো হাজার হাজার লোক তার অধীনে ছিল, সে তো এগিয়ে আসে নাই। আওয়ামী লীগের অভিযোগ ছিল তোফায়েল আহমেদ সাহেবের ব্যাপারে। থার্ড যেটা হচ্ছে যে আমাদের প্রশাসনকে ধ্বংস করবার জন্য যারা যারা কাজ করেছে, আমাদের ব্যুরোক্রেসিকে, আমলাতন্ত্রকে, তার জনক যদি বলেন তাহলে সেটা তোফায়েল আহমেদকে বলতে হবে। যারা সরকারি চাকরির সাথে মানে মানে যুক্ত অথবা এই রিলেটেড হিস্ট্রি জানেন, তারা জানবেন তোফায়েল ক্যাডার নামে একটা স্ল্যাং শব্দ ব্যবহার করা হয়। আপনি দেখবেন যে সাবেক যে সিইসি ছিল নুরুল হুদা, যাকে আপনার গ্রেফতার করা হয়েছে, সে কিন্তু এই তোফায়েল ক্যাডারের লোক। তোফায়েল ক্যাডার বলতে কি? যারা কোনো পরীক্ষা ছাড়া সরকারি কর্মকর্তা হয়েছেন শুধুমাত্র চিরকুটের মাধ্যমে। তোফায়েল আহমেদ কাগজে করে ছোট্ট চিরকুটে লিখে দিত তাকে এই পদে এই সময় এখানে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হোক। এইভাবে শত শত সাবেক ছাত্রলীগ, আওয়ামী লীগ, রক্ষী বাহিনী, পলাতক গুন্ডা মাস্তান কোনো যোগ্যতা ছাড়া সরকারি চাকরি পেয়েছে। এই তোফায়েল ক্যাডার দিয়ে বাংলাদেশের আমলাতন্ত্রকে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশে যারা ধ্বংস করে দিয়েছে, তিনি তার মধ্যে একজন। এবং গত 16-17 বছর আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিলেন, এই অবৈধ সংসদের এমপি, মন্ত্রী, সব সুযোগ সুবিধা তিনি নিয়েছেন। অতএব সেই জায়গাতে এই সংসদ, যেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আইসিটিতে আওয়ামী লীগের নেতাদের বিচার চলছে, তেমন একটা জায়গায় এখনো রাজনৈতিক কোনো সমঝোতা, রিকনসিলিয়েশন হওয়া না হয়েই তাদের ব্যাপারে এত শোক প্রস্তাব আনবার যেই
যেই প্রচেষ্টাটা আমরা দেখলাম এবং যেই এক্সাম্পলটা সেট করা হয়েছে, এটা সার্টেনলি 24 পরবর্তী বাংলাদেশে দুঃখজনক, এবং এটার জন্য সরকারকে একটা জবাবদিহিতা যেমন করা জরুরি, বিরোধী দলকেও এটার জবাবদিহিতা করতে হবে, যে কারণ বিরোধী দলের কেউ এটার প্রতিবাদ করেন নাই, সেটা জামাত হোক, এনসিপি হোক, পার্লামেন্টে দাঁড়িয়ে তারা কেন এটা প্রতিবাদ করলেন না, যে কাদের জন্য শোক প্রস্তাব আনা হচ্ছে, ব্যাপারটা কিরকম তারা নাম জানতেন না, তাদেরকে বলা হয়নি? স্পিকার মহোদয় শুধু বলেছেন 16 জনের জন্য শোক প্রস্তাব, আমরা সবাই দাঁড়ায় দোয়া মোনাজাত করলাম, ব্যাপারটা কিরকম? তো সেইখানে অবশ্যই সরকারকে ও বিরোধী দল পুরো সংসদকে এই জবাবদিহিতা করতে হবে, ইনক্লুডিং মাননীয় স্পিকার, যে ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কি বলে আজকে আপনারা এই মানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্মানের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন। আওয়ামী লীগকে সফটলি এলাকাতে মিছিল মিটিং যেটা চলছে সেটার মাধ্যমে যেটা চলছে, তার পাশাপাশি সংসদেও তাকে পুনর্বাসন করবার চেষ্টা চলছে। তো এই প্রক্রিয়াটার একটা জবাবদিহিতা আমরা সংসদের কাছ থেকে, সংসদের যিনি বস মাননীয় স্পিকারের কাছ থেকে আমরা শুনতে চাই। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জনাব মাহবুব আজিজ, একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচার চাওয়া হচ্ছে, আওয়ামী লীগের ইতিমধ্যে অনেক নেতা জেলে রয়েছে, কেউ কেউ পালিয়ে গেছেন, সেই বাস্তবতায় সংসদের শোক প্রস্তাব গ্রহণ সেটি কি আসলে দ্বৈত রাজনীতির অংশ নাকি সমঝোতা? শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ। দেখুন, এই শোক প্রস্তাব তো এর আগেও হয়েছে এবং যারা যুদ্ধাপরাধের দায়ে দুটো বিষয় উল্লেখ করেছেন মাহফুজ আলম। হ্যাঁ, কিন্তু ভাই তো সেই প্রসঙ্গে কোনো কথা বললেন না। তার মানে যদি সেইখানে আপত্তি থাকে, তো আপত্তি তো যুদ্ধাপরাধের ব্যাপারেও ছিল, তো আপত্তির ক্ষেত্রেও কিন্তু অনেক ভাগযোগ আছে। এবং সেই জায়গায় আপনি দেখুন যে এই রক্ষী বাহিনীর প্রধান বলা হলো, আপনি যে কোনো জায়গায় যে কোনো তথ্য যদি আপনি দেন, আপনি একটু চেক করলেই পাবেন ক্যাপ্টেন ANM নুরুজ্জামান হচ্ছে রক্ষী বাহিনীর প্রধান। এবং সেখানে যে ছিল, আমি এখানে কোনো কারো পক্ষে সাফাই গাছি না, এটা ঐতিহাসিক সত্য যেগুলো। এখন ধরেন বিভিন্ন তথ্য থাকে, তো আমরা যখন বর্তমানে যা হচ্ছে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শুক্রবার দিন, একটা নৈরাজ্য চলছে, ইচ্ছা মতো যা খুশি ইতিহাস বলে দেওয়া হচ্ছে, রাজনৈতিক নেতাদেরকে হীন চরিত্র হিসেবে প্রমাণ করা হচ্ছে যে তারা অত্যন্ত খারাপ চরিত্র। এটার কারণটা কি? যারা বাংলাদেশ তৈরিতে ভূমিকা রেখেছেন বিশেষত, তাদেরকেই কিন্তু এইভাবে আক্রমণ করা হবে। যারা যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির আদেশ হয়েছিল, তাদেরকে নিয়ে যখন শোক প্রস্তাব করা হলো, তাদেরকে নিয়ে কিন্তু একটি শব্দ ব্যয় করা হবে না। এই যে একটি চরিত্র হননের যে চেষ্টা, এলো পাথারি চেষ্টা, এটার কারণ কি? কারণ হচ্ছে ওই যে মুক্তিযুদ্ধে একটি রাজনৈতিক দলের বিশেষ অবদান। এই যে এই ট্র্যাক রেকর্ডটি কি করে ভাঙা যায়? ওই ভাঙতে গেলে চরিত্র হনন করতে হবে, তখন বলতে হবে ভারতীয় দোসর, তখন বলতে হবে ইত্যাদি ইত্যাদি, নানান রকম অপমান সূচক নানান ধরনের কথা, এবং যেটার সাথে কোনো ঐতিহাসিক প্রামাণ্য দালিলিক প্রমাণ থাকবে না। আপনি দেখুন যে রক্ষী বাহিনীর যেই সমস্যার কথাগুলো আসে বিভিন্ন জায়গায়, এটা তো কেউ অস্বীকার করছে না। হ্যাঁ, অনেক কিছুই ঘটেছে, এবং সেটা একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত দেশ, মাত্র একটি সদ্য স্বাধীন একটি দেশ, যাকে অনেকে স্বীকৃতিও দেয়নি তখন। পেয়ারের পাকিস্তানও তাদের স্বীকৃতি দেয়নি, পেয়ারের অন্যান্য ইসলামিক দেশগুলোও দেয়নি। তো সেই ক্ষেত্রে এত নানান রকম সমালোচনা বা নানান রকম প্রতিবন্ধকতার মাধ্যমে যেই দেশটির আত্মপ্রকাশ, ওই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরুতেই কিন্তু তার ভারতীয় সৈন্যগুলোকে এখানে যারা ছিলেন তাদেরকে প্রথম দফাতেই পাঠিয়ে দিলেন। এবং যদি সেটা বারবার বলা হচ্ছে অঙ্গরাজ্য বানানোর চেষ্টা, অঙ্গরাজ্য বানানোর জন্য চেষ্টা করতে হবে কেন? সরাসরি অঙ্গরাজ্যই তো করে ফেলতে পারতেন। সে তার জন্য এত জেল, তার জীবনের 3 ভাগের 1 ভাগই জেলে কাটিয়ে দিতে হলো কেন? এবং তার এই যে তোফায়েল আহমেদ, তিনি তার যে রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা আমরা জানি, ছাত্র আন্দোলন, মানুষের যে এই বিপুল আত্মত্যাগ, কি কারণে? আপনি এটাকে বলা হয় 71-এর চেতনা ব্যবসা। এই ব্যবসা কেন শুধুমাত্র আমাদেরকেই কাউকে করতে হয়? এই ব্যবসা কেন সবাই মিলে আমরা করি না? কারণ দেশটা তো আমাদের সবারই। যদি এটা ব্যবসায়ী হয়ে থাকে, এই দেশের জন্য এই ব্যবসা আমরা সবাই করি না কেন? কেন মুক্তিযুদ্ধের প্রতি এত কিছু মানুষের এত রাগ ওই পাকিস্তান থেকে ভাঙলো কেন? এবং এই জায়গাতেই এই যে এই বিরুদ্ধ যাত্রার কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে হয় যে এই নৈরাজ্য কেন কারা তৈরি করতে চায়, যারা সব কিছু ভেঙে দিতে চায়, যারা সকল সুবচন নষ্ট করতে চায়, যারা শ্রদ্ধা, সিনিয়রদের প্রতি শ্রদ্ধা, নানান রকম আমাদের যে
পারম্পর্য, যেই রকম শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক আমাদের, এই সব কিছু কেন আমরা নষ্ট করে দিচ্ছি? কেন লাগাতার মাজার ভাঙা হলো? কেন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো? কেন পাকিস্তানকে হানাদার বাহিনী বলা হলো বিসিএস পরীক্ষায়? কেন মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলা হলো? সব কিছুই কেন অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় হলো? এই অন্তর্বর্তীকালীন সরকার কেন একটি সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তিকে এভাবে পৃষ্ঠপোষকতা করে একটি পটভূমি তৈরি করলেন যাতে তারা জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে পারে? এবং এই জায়গায় আপনি দেখুন, আজকে যখন সংসদে আমরা এই দৃশ্যটি দেখছি যে তোফায়েল আহমেদ সহ 16 জনের ব্যাপারে শোক প্রস্তাব এবং সকলেই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে, সেইগুলো কিন্তু একটি ভালো উদ্যোগ বলে, ইতিবাচক উদ্যোগ বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা রাজনীতিতে যত বেশি অন্তর্ভুক্তিমূলক আচরণ করতে পারবো, সেখানে কিন্তু জামায়াতে ইসলামীকেও আমরা অন্তর্ভুক্তিমূলক আচরণের মধ্যে চাই, এবং তাদের যারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন তাদের ব্যাপারে বিচার হবে, দলগতভাবে তাদের যে ভূমিকা ছিল সেটা হবে, কিন্তু তাকে দেশ থেকে বের করে দেওয়ার কোনো দাবি আসতে পারে না। ঠিক একইভাবে যারা অন্যান্য দলগুলো আছে, কথায় কথায় অমুককে আমরা বের করে দিব, তমুক ভারতীয় দোসর, তমুক ভারতীয় দালাল, তমুক এটা, তমুক সেটা, এই জাজমেন্ট করার দায়িত্ব কিন্তু একটা আইন বিভাগ আছে, একটা আইন আদালত আছে। আপনার কোনো অভিযোগ থাকলে সেখানে যান। আপনি 5 জন 10 জন মিলে আপনারা বলে দিচ্ছেন অমুককে বের করে দাও, তমুককে এটা করো, তমুককে সেটা করো। সেইটার অন্তর্বর্তী সরকারের সময় এই মাহফুজ সাহেবরাই সেটা চালু করে। কিন্তু জনাব মাহবুব আজিজ, আমি একটু শেষ করি। 24-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমা চায়নি, দায় স্বীকার করেনি, কিন্তু কোনো কারণে কি আমরাই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি রাজনীতিতে? আওয়ামী লীগ ক্ষমা চায়নি, সেটার দায় তারা বহন করবে। আপনি তাকে নির্বাচনের মাধ্যমে লাল কার্ডের ব্যবস্থা করতেন, আপনি আমি মিলে ঠিক করে দেব যে অমুক ফ্যাসিস্ট, তাহলে তো জামায়াত ইসলামীকেও আমাদের ঠিক করে দিতে হয় যে তারা 30 লক্ষ মানুষের বিরুদ্ধে যেভাবে যা দিয়েছিল, তারা কি করে প্রাসঙ্গিক হচ্ছে রাজনীতিতে। অর্থাৎ কারো ক্ষেত্রে আপনি এক ফল আরেকজনের জন্য আরেক ফল তো করতে পারেন না। এই বিভাজন রাজনীতিতে এক ধরনের স্বার্থ বুদ্ধি বলে মনে হয়। আপনার আওয়ামী লীগের মতো একটি বড় দলকে আপনি যদি অনুপস্থিত করে রাখেন রাজনীতিতে, এটা খুব বেশি দিন রাখতে পারবেন না, এটা যুক্তিসঙ্গতভাবে সম্ভব নয়, এবং যখন সম্ভব নয় তখন সেটা মাথাচাড়া দিবে নানাভাবে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এখানেই প্রশ্ন রাখতে চাই, 24-এর গণঅভ্যুত্থানের পর 26-এর নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার কোনো সুযোগ কি ছিল? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আহ্বায়ক একটু কারেকশন করি। কর্মচারী মোতাবেক আপনার বিভিন্ন ফোর্সের দায়িত্বে বিভিন্ন জন থাকতে পারে। পলিটিক্যালি ফোর্সগুলো কে দেখাশোনা করে? দেখেন, আমাদের তো আর্ম ফোর্সেসের প্রধান আছে, কিন্তু আমরা সবাই কি জানতাম না যে সশস্ত্র বাহিনী তারেক আহমদ সিদ্দিকী চালায়? শেখ হাসিনার যেই ডিফেন্স অ্যাডভাইজার ছিলেন উনি এই টোটাল ফোর্সগুলো মেনটেন করেন, ওনার বলয় আছে, কে ট্রান্সফার পাবে, প্রমোশন পাবে। শেখ মুজিব তো রক্ষী বাহিনীর ওই কর্মচারীকে ফোন দেন নাই। 75 সালের 15 আগস্ট শেখ মুজিব ফোন দিয়েছেন তোফায়েল আহমেদকে, কারণ শেখ মুজিবের সরকারের পক্ষ থেকে রক্ষী বাহিনী দেখাশোনা করবার দায়িত্ব তোফায়েল আহমেদের ছিল। ডিফ্যাক্টো উনিই প্রধান। দেশের রাজনীতি বোঝেন এমন প্রত্যেকটা মানুষ জানেন যেহেতু এই রক্ষী বাহিনী, এই যে একটা মার্সেনারি কিলিং ফোর্স ছিল, এটা সেই চালাতো। আরেকটা বিষয় যেটা ধরেন, তোফায়েল আহমদ থেকে শুরু করে যে 4 জন 4 খলিফা বলা হয়, সকল 4 খলিফা, এই মুজিব বাহিনীকে কিন্তু প্রশিক্ষণ দিয়েছে হচ্ছে ভারত। ভারতের যে জেনারেল ছিলেন মেজর জেনারেল উবাং, ওনার ফ্যান্টম অফ চিটাগংয়ে উনি ডিটেল বর্ণনা দিয়েছেন কিভাবে দেরাদুনে এই সকল 4 খলিফা তোফায়েল আহমেদ ইনক্লুডেড ওনাদেরকে নিয়ে ট্রেনিং করা হয়েছে, মুজিব বাহিনী তৈরি করা হয়েছে, এবং আওয়ামী লীগ বিরোধী মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে হত্যা করবার জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এবং এই রক্ষী বাহিনী, এই মুজিব বাহিনীর সেনারা তাদেরকে কিন্তু বিভিন্ন ফোর্সে সরকারে 72-এর সরকার 73-এর সরকার অ্যাকোমোডেট করেছে। অতএব একটা নৌন ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়িয়ে কাজ করেছেন, রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে কাজ করেছেন, এমন একজন ব্যক্তিকে শুধুমাত্র তার 68-69 সালের অবদানের জন্য স্মরণ করবার সুযোগ নাই। স্মরণ করলে পুরোটা মিলে স্মরণ করতে হবে যে তার আসলে অবদানের জায়গাটা কোথায়। এরপর হচ্ছে আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে আওয়ামী লীগ প্রশ্ন। দেখেন, ইউরোপে যখন হিটলার এবং নাৎসি বাহিনী গণহত্যা করলো, মুসোলিনি তার ফ্যাসিস্ট পার্টি যখন গণহত্যা করলো, ইউরোপে কি কখনো তাদেরকে পুনর্বাসন করা, নির্বাচনে অংশগ্রহণ করবার এই আলোচনা করা হয়েছিল? আলোচনা তো করা হয় নাই। বরং কিভাবে আইন করে করে হিটলারের নাম উচ্চারণ করা, তার সম্পর্কে ইতিবাচক কোনো কথা বলা পর্যন্ত আপনার হলোকস্ট ডিনায়াল অ্যাক্টের মধ্যে ফেলা হয়েছে। অতএব আজকে বিচার ছাড়া, দুঃখ প্রকাশ ছাড়া
রাজনৈতিক পুনর্বাসনের আলোচনাটা কিভাবে আসবে? যেই পার্টি কদিন আগে দেখেন আওয়ামী লীগ তার দলীয় লয়ারের মাধ্যমে জাতিসংঘে লিখেছে যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে রিপোর্ট 1400 লোক মারা গেছে 24-এর গণ অভ্যুত্থানে, এইটাকে ফ্যাক্ট ফাইন্ডিংকে চ্যালেঞ্জ করে জাতিসংঘ কি উত্তর দিয়েছে? তারা বলেছে যে আমাদের রিপোর্ট ডকুমেন্ট বেস, এভিডেন্স বেস, এবং তাদের এই কোনো তথ্য তারা পরিবর্তন করবেন না। তাহলে যেই দলটা 2 বছর পর বোধ করছে যে 24-এ কিছু হয় নাই, মানুষ মারা যায় নাই, এখানে তেমন কিছু হয় না, এখানে সামান্য গন্ডগোল হয়েছে, যুক্তরাষ্ট্র আমেরিকার প্রভাবে বিএনপি, জামাত, শিবির, হুজুররা, মৌলবাদীরা মিলে এখানে কিছু ঝইঝামেলা করেছে, সেই আওয়ামী লীগকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিসের ভিত্তিতে করাবেন? তার বেসিস তো ঠিক থাকতে হবে, তার গুণা খাতার ব্যাপারে তো রিকনসিলিয়েশন হইতে হবে। কিভাবে হবে সেটা স্বীকার করতে হবে, প্রসেসের ভিতর থেকে যেতে হবে, কমিটি করতে হবে। আমরা যেটা বলেছিলাম, একটা কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে কমিটি করেন, আপনারা এটা নিয়ে বসেন, ক্রস পার্টি বসেন, এখনো বসতে পারে। আপনার যেহেতু পার্লামেন্ট আসছে, যে আওয়ামী লীগ প্রশ্ন আপনি কিভাবে ডিল করবেন, এইটা শুধুমাত্র একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করে দিলে এটা সমাধান হবে না। এবং তার দল যারা করেছে, দলীয় কর্মী, এমপি, নির্বাচিত প্রতিনিধি সোকল্ড এবং ভোটার আওয়ামী লীগের, এদেরকে তো আলাদা করতে হবে। আলাদা করে কাকে কোন প্রসেসের ভিতর থেকে আপনি সমাজে অ্যাকোমোডেট করবেন, রাজনীতিতে অ্যাকোমোডেট করবেন, সেটার একটা ক্রস পার্টি কনসেনসাস হতে হবে, একমত হতে হবে একটা জায়গাতে এসে। ঐকমত্য না হলে পরে আপনি এই প্রশ্নে সমাধানটা করতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ। সেটা না হওয়া ধন্যবাদ পর্যন্ত ফুয়াদ। নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো সুযোগের আলোচনা হতে পারে না, কারণ তারা রাজনৈতিক দল আকারে যে সংজ্ঞায় বিবেচিত হবার কথা সেই সংজ্ঞার বাইরে চলে গেছে। গণহত্যা করেছে, একের পর এক গণহত্যা করেছে বাংলাদেশে 16 বছর, 4টা মোটা দাগে গণহত্যা করেছে। সেরকম একটা দলকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবার, তাকে রাজনীতি করার সুযোগ দেবার আকাঙ্ক্ষা এবং মতামত তৈরি করা মানে হচ্ছে আপনি ফ্যাসিবাদের দোষীপনা করবার চেষ্টা করছেন, ধন্যবাদ যেটা কোনোভাবে কাম্য হতে পারে না। মাহবুব আজিজ, চালনি বলে সুই তোর পেছনে ফুটো। আপনি 2000 মানুষের মৃত্যুর নিহতর যে ঘটনাটা আমরা সবাই জানি, সেটার জন্য অনেক কিছু শব্দ প্রয়োগ হচ্ছে। 30 লক্ষ মানুষের যেই আত্মাহুতি ঘটেছে মুক্তিযুদ্ধে, সেখানে ছাত্র সংঘের যে প্রধান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সেটা ইতিহাসের অংশ নয়? আপনি রক্ষী বাহিনীর জন্য প্রধান বানাচ্ছেন, যেটাও অফিসিয়ালি না। তিনি বলছেন দেশের রাজনীতি যারা বোঝেন তারা জানেন, রাজনীতি যারা বোঝেন তারা জানেন। কি একটা ভেগ টার্ম! অর্থাৎ তারা মিলে বলে দেবেন যে তোফায়েল আহমেদ হচ্ছেন রক্ষী বাহিনীর প্রধান, এবং টেলিফোন করেছেন। টেলিফোন খালি রক্ষী বাহিনীর প্রধানকে করতে হবে, যার সঙ্গে বঙ্গবন্ধুর সেই ব্যক্তিগত সম্পর্ক ছিল। বিপদে পড়লে আমি কাকে ফোন করব, এবং তাকেই তিনি ফোন করেছেন। এবং এই যে বিষয়গুলো আপনি দেখুন, যে যেই পরিমাণ আক্রমণ করা হচ্ছে বঙ্গবন্ধু, তোফায়েল আহমেদ কিংবা এই স্বাধীনতার যারা গুরুত্বপূর্ণ নায়ক তাদেরকে, তখন কি মনে হয় না এখানে আসলে মূল জায়গাটি কোথায়? গুনাহ খাতা তারা পরিমাপ করতে চান, আর কোনো দলের গুনাহ খাতা মাপ করবেন না, নাকি আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে বলে সবচেয়ে বড় গুনাহটি করেছে, এবং সেই জন্য সেই গুনাহ খাতাটি আপনারা খাতা খুলে বসতে চান? আপনারা জামাতে ইসলামীর কেন গুনাহ খাতা নিয়ে একটি কথা বলেন না? আপনারা শিবিরের গুনাহ খাতা নিয়ে কেন একটি কথা বলেন না? যেই ছাত্র সংঘের নেতা মালেক সাহেবের হত্যা নিয়ে কথা, তার মানে ছাত্র সংঘ হইতো শিবিরের পূর্বসূরি তারা, এবং সেই জায়গা থেকে এটা তো আর বলা বাহুল্য যে 14ই ডিসেম্বর কি হয়েছিল এই দেশে। ধরে ধরে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে আপনারা এইভাবে শহীদ হয়েছেন আমাদের গুরুত্বপূর্ণ সমস্ত বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী হত্যার দায়ে কি করে অস্বীকার করবে জামাত শিবির? যেই কারণে 16ই ডিসেম্বরের যে আত্মসমর্পণ দলিলে লেখা আছে সিভিল আর্ম ফোর্স, এই সিভিল আর্ম ফোর্সই তো তারাই। কাজেই এই কম্বল বাঁচতে গিয়ে গা উজাড় হয়। আপনি জাতীয় পার্টির কথা ধরুন না কেন, 80 দশকে বলুন কথাটা, 80 দশকে জাতীয় পার্টির কথা ধরুন। 15ই আগস্টে শেখ মুজিবের যে 8 বছরের শিশুটি সহ 22 জনকে নিহত হলো, ওটা কোনো মানবাধিকার লঙ্ঘন হয় না? আপনার এত বড় বড় রাজনৈতিক জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড, সেটা মানবাধিকার লঙ্ঘন হয় না? আপনার এরশাদ যে ট্রাক তুলে দিল ছাত্রদের উপরে, তারপরে যে জাতীয় পার্টিকে নিয়ে আহ্লাদ করে আপনারা নির্বাচন করেন, সেইটা কোনো মানবাধিকার হয় না? আরও অসংখ্য রাজনৈতিক হত্যাকাণ্ড আছে। রমনার বটমূলে কারা বোমা মেরেছিল, উদিচি, ছায়ানট, আপনার গণমাধ্যমে হামলা, একের পর এক হামলা, এই সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ড আমরা জানি না? কাজেই আপনি
কয়টাকে ধরবেন? সেই জায়গায় আমি কোনোভাবেই বলছি না যে 24-এর গণ অভ্যুত্থানের কারণে আপনি আওয়ামী লীগকে আপনি গুনাখাতা বাদ দিয়ে দিবেন, সকলের আপনি গুনাখাতা বলছেন না বাদ দিয়ে দেওয়ার কথা, কিন্তু আওয়ামী লীগ নিজেই তো 24-এর গণঅভ্যুত্থানকে ভিন্ন দিকে ধাবিত করার অপচেষ্টা করছে। আচ্ছা, এটা তো আওয়ামী লীগ 24-এর বুঝবে। দায় অস্বীকার করে আওয়ামী এটা লীগ আওয়ামী লীগ রাজনীতিতে বুঝবে। প্রাসঙ্গিক হতে পারবে? এইটা- ঝটিকা মিছিল কিংবা বিভিন্ন জায়গায় সংঘর্ষ করে কি রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া সম্ভব? সেটা তো- যেটা মাহবুব আজিজ, একদিকে আমরা দেখছি যে আওয়ামী লীগ 24-এর গণঅভ্যুত্থানকে ভিন্ন দিকে ধাবিত করার এক ধরনের অপচেষ্টা চালাচ্ছে, অন্যদিকে মাঠ পর্যায়ের বাস্তবতা যদি আমরা তুলে ধরি, আমরা দেখছি মাঝে মাঝে ঝটিকা মিছিল এবং সংঘর্ষের ঘটনা, পাল্টা হামলার ঘটনাও কিন্তু ঘটছে। রাজনীতিতে এভাবে প্রাসঙ্গিক হওয়া যায় কি? যে কোনো একটা রাজনৈতিক দল, সেটা যে কেউ হতে পারে, তারা কি করবে না করবে সেই ব্যাখ্যা কিন্তু দেবার কাজ আমার নয়। আমি যেটা করতে চাচ্ছি যে মূল যে রাজনৈতিক দলগুলো, আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো, যাতে পারস্পরিক একটা সহাবস্থান থাকে আমাদের সমাজে। এই জায়গায় যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে একটা পুতুল বিরোধী দল বানিয়ে বিএনপি ও জামাতকে তারা নির্বাচনের বাইরে রাখলো 12 বছর। তো এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এবং সেটার প্রেক্ষিতেই কিন্তু শেষ পর্যন্ত 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত মানুষকে পৌঁছতে হলো। গণতন্ত্র এবং আইনের শাসনের জন্যই কিন্তু মানুষের রাস্তায় নেমেছে। আপনি সেই যে মানুষের আত্মাহুতি এবং এত তীব্র আন্দোলনের ফলাফলে যেই আমরা সংসদটি পেলাম বা যেই রাজনৈতিক বাস্তবতা পেলাম, আমরা তখন কি দেখলাম? আমরা দেখলাম যে আওয়ামী লীগকেই এবং আওয়ামী লীগের সাথে যারা সম্পর্কিত তাদের সকলকে বাদ দিয়ে আবার সেই একইভাবে আরেকটি পক্ষ ক্ষমতায় চলে আসছে একসাথে, তারা এবং এই যে এই জায়গাটি ভাগ বাটোয়ারার যে রাজনীতি, সেটার বিরুদ্ধেই আসলে আমি বলতে চাচ্ছি। এখানে আওয়ামী লীগ তারা যে অপরাধ করেছে, সেই অপরাধের প্রায়শ্চিত্ত তারা করবে, তারা আইনের সামনে তারা সোপর্দ হবে, এবং সেইটার দায়িত্ব কিন্তু সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার নানান বাহানায় সেই বিচারটি ঝুলিয়ে দিয়েছে, এবং ঝুলিয়ে করেছে কি, যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের সাথে এই বিচারটিকে মিশিয়ে দিয়েছে। এটা তো দরকার ছিল না। আপনি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালও থাকতো, আপনি 24-এর গণ অভ্যুত্থানের জন্য আলাদা একটি ট্রাইব্যুনাল করে আলাদা জায়গা করে, এবং সেইখানে একদম যেভাবে আপনি একজনকে আইনজীবী নিয়োগ করেছেন, শেখ হাসিনার পক্ষে কথা বলতে বলতে তিনি হাসছেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের। তার মানে এটা তো ঠাট্টা মজার ব্যাপার নয়। আপনাকে ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে এবং কথা বলতে দিতে হবে সকল পক্ষকে। এবং যেই জায়গায় আমরা দেখলাম যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নানান রকম কথা বলছেন, কেউ ডিপ স্টেটের কথা বলছেন, কেউ বলছেন যে নানান ষড়যন্ত্রের কথা বলছেন, যে সেখানে নানান রকম টাকা পয়সা দেওয়া হয়েছে। এই যে নানান ষড়যন্ত্রের কথা যতই বলুক না কেন, এখানে তো মানুষের জীবন গিয়েছে এবং দেশের পুলিশ দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে। কাজে এইটার যেমন একটি বিচার হতে হবে, ঠিক একইভাবে আপনি কোনো একটি রাজনৈতিক শক্তিকে, বড় একটি রাজনৈতিক শক্তিকে অনুপস্থিত করে আমরাও মামুদের মধ্যে ক্ষমতা ভাগ বাটোয়ারা করার যে চেষ্টাটি, এবং সেই চেষ্টার ফাঁকে একটি সাম্প্রদায়িক শক্তি নিজেকে 3 থেকে 7% ভোট 36% ভোটে পরিণত করলো, সেই জায়গাটিতে আসলে আমাদের জন্য উদ্বেগ। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একটা ভিন্ন প্রসঙ্গে প্রশ্ন রাখতে চাই। নিশ্চয়ই আপনি টিআইবির প্রতিবেদনটি দেখেছেন, যেখানে বলা হয়েছে বর্তমান সরকারের প্রথম 100 দিনে দেশে 605টি হত্যাকাণ্ড ঘটেছে, ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 209 জন নারী ও শিশু। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। টিআইবির রিপোর্ট পেপার কাটিং। জনগণ কোন তথ্য বিশ্বাস করবে? দেখেন, টিআইবি গত আওয়ামী আমলে যেই রোলটা প্লে করেছে, সেই ব্যাপারে আমাদের মধ্যে যথেষ্ট প্রশ্ন আছে। তারা অনেক সময় বলবার চেষ্টা করেছে দেশে ভয়ের পরিবেশ ছিল, স্বাধীনভাবে কাজ করা, রিপোর্ট করার ব্যাপারে তাদের সীমাবদ্ধতা ছিল। কিন্তু আমরা দেখেছি বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় ছিল, তখন এই টিআইবি কিন্তু বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল দুর্নীতিতে, টানা 4-5 বার। কিন্তু আওয়ামী আমলের দুর্নীতি তো পৃথিবীর ওয়ার্ল্ডের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে, কিন্তু আমরা গত 16-17 বছর একবারও কিন্তু চ্যাম্পিয়নের মেডেল পাইনি। কিন্তু এই লেভেলে যে কাজগুলো হয়েছে, সেটা কেন হইল না, এর কোনো ব্যাখ্যা টিআইবি দেয় নাই। অতএব টিআইবির ট্রাস্টি, টিআইবি যারা অপারেট করেন, তাদের মানে একটা কমন স্ট্যান্ডার্ড মেনটেন করবার ব্যাপারে যে একটা দ্বিচারিতা ছিল, সেটা প্রমাণিত। ডেসপাইট অল দিস, আমার মনে হয় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ফৌজদারি অপরাধ বাড়ছে, এমন কোনো কিছুর ঘটনা আসলে যে কোনো সরকারকে এটা ওয়েলকাম করা দরকার সবসময়। যেটা করা দরকার, আমাদের তো এখন মানবাধিকার কমিশন নাই, আমাদের অ্যাটলিস্ট
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই রিপোর্টটা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থাকে পাঠানো দরকার, জাস্ট ক্রস চেক করবার জন্য যে এই তথ্যগুলো আসলে সঠিক কিনা। যদি সঠিক হয়ে থাকে তাহলে তো এটা সিরিয়াসলি মেজার নেওয়ার বিষয়, কোনোভাবে হালকা করে উড়িয়ে দেওয়া উচিত না। বাংলাদেশের প্রত্যেকটা সরকারের ভিতরে দেখবেন এই অ্যাটিচিউডটা আছে, যখনই কোনো মানবাধিকার সংগঠন রিপোর্ট দেয়, মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, ফৌজদারি অপরাধ ঘটছে এগুলো নিয়ে কথা বলে, তখন একটা মানে ডিনাই করবার, একটা মানে অস্বীকার করবার একটা টেন্ডেন্সি আছে। আমার মনে হয় যে কোনো সরকারকে এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসা দরকার। ক্রস চেক করেন, আপনি এটাকে চ্যালেঞ্জ করেন, আপনি ফ্যাক্টস ফাইন্ডিংগুলো করেন, এইটাকে ক্লাসিফাই করা দরকার। যেমন 600+ মানুষ মারা গেছেন, আমরা তো বলছি না এই 600+ মানুষকে বিএনপি মেরেছে, এটা তো বলছি না, কিন্তু রাষ্ট্র যেহেতু সে পরিচালনা করছে, দিন শেষে এই 600 মানুষের জীবনের নিরাপত্তা দেবার দায়িত্ব তো এই সরকারের ছিল। তাহলে তার আমলে 600 মানুষের জীবনের নিরাপত্তা সে দিতে পারে নাই, এই 200 নারী শিশুর নিরাপত্তা সে দিতে পারে নাই। এই ফেইলিয়রটাকে তো অ্যাকসেপ্ট করতে হবে। এটাকে যদি আপনি মনে করেন যে এটা অ্যাকসেপ্ট না করে আপনি রাষ্ট্রের উন্নয়নটা কিভাবে করবেন, আপনি জনগণের নিরাপত্তাটা বিধান কিভাবে করবেন। তাই আমার মনে হয় যে টিআইবির প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডটা মাথায় রাখা দরকার। ইকুয়ালি তারা এখন যে তথ্যটা দিয়েছে সেটা ক্রস চেক করা দরকার। যেখানে যেখানে ঘটনাগুলো সত্য সেখানে সিরিয়াস অপরাধের বিচার যেভাবে হওয়া উচিত সেগুলোকে সেভাবে দেখা দরকার, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ক্রস চেক করা দরকার এইটা তাদের তথ্যে উঠে আসলো না কেন। যদি ঘটনা সত্য হয়ে থাকে টিআইবির, তাহলে ওই খুন, ওই ধর্ষণের ঘটনাটা তাদের যে প্রতি মাসে দেখবেন পুলিশও কিন্তু একটা রিপোর্ট দেয় যে এই মাসে কতজন খুন হয়েছে, কোন এলাকাতে হয়েছে, এটার একটা রিপোর্ট আসে। তবে এই রিপোর্টের সাথে গ্যাপ আছে কোথায় কোথায়, কোথায় গ্যাপ হইলো, কেন হইলো, সেগুলো কিন্তু রিভিউ করবার প্রয়োজন আছে। যদিও পুলিশের তরফ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তারা বলছে অধিকাংশ হত্যাকাণ্ড ব্যক্তিগত ও সামাজিক। তাহলে হত্যাকাণ্ডকে তো অস্বীকার করা হচ্ছে না। হত্যাকাণ্ডের জন্য তো আমরা বলছি না যে বিএনপি নেতাকর্মীরা গিয়ে 600 মানুষকে হত্যা করেছে। যদি খুন হয়ে থাকে তাহলে এই খুনটা না হওয়ার যে জীবনের নিরাপত্তা থাকার কথা ছিল রাষ্ট্রের তরফ থেকে, সেটা তো রাষ্ট্র ফেল করেছে, সেটা তো আবার আইনশৃঙ্খলা বাহিনী ফেল করেছে। অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে তো এই ফেইলিয়রটা কাটায় উঠতে হবে যে আগামী মাসে যেন এটা না হয়, আগামী 100 দিনে যেন এই ঘটনাটা না ঘটে। এইটাকে চ্যালেঞ্জ হিসাবে নেন। মানুষের জীবনের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করণীয়, বিচারিক জায়গা থেকে করণীয়। শুধু রামিসার মতো একটা ঘটনা করছেন, রামিসার পরে দেশে ধর্ষণ হয়নি, দেশে ধর্ষণ কিন্তু হয়েছে রামিসার পরেও, সেগুলো নিয়ে আপনি কি করছেন? রামিসা হত্যাকাণ্ডের বিচার আমরা দেখলাম যে 6 কার্যদিবসে সম্পূর্ণ করা সম্ভব হলো, কিন্তু একই বিষয়ে 1800 মামলা বছরের পর বছর ঝুলে আছে। এটা আসলে খুশি হওয়ার মতো কিছু নয়। আপনি যদি দেখেন ট্রায়াল লেভেলে এর আগেও কিন্তু অনেক দ্রুত বিচার হয়েছে, হয়তো 6 দিনে না হলে 2 সপ্তাহে হয়েছে। ইস্যু তো সেখানে, এরপর তো এটা সুপ্রিম কোর্টে যাবে। অধিকাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 5 বছর 7 বছর ধরে জেলে পড়ে আছে। এটা কিন্তু ফাঁসির আসামির জন্য খুবই কষ্টদায়ক, কারণ তিনি অন্যায় করেছেন, তার ফাঁসি হবে, তারও কিন্তু মানবাধিকার আছে, তার অধিকার রক্ষা করবার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। আপনি তাকে ফাঁসি দিবেন বলে তাকে 6 বছর ধরে অপেক্ষা করাচ্ছেন এবং তাকে ওই জানলা দিয়ে ওই মৃত্যুর মানে রশিটা দেখাচ্ছেন, এটা কিন্তু খুব অমানবিক ব্যাপার। অতএব তাকেও ঝুলিয়ে রাখার কোনো জায়গা নাই। অতএব রামিসার এই ট্রায়াল 6 দিবসে হওয়াটা এটা আমার জন্য কোনো মানে খুব বেশি মানে খুশি হবার মতো কোনো মানে কারণ না। এর আগের বহু কারণ আমরা দেখেছি এরকম বিচার হয়েছে, তারপরে 5 বছর 10 বছরে এগুলো এনফোর্স হয় নাই। তাহলে এখন বোঝা দরকার, সুপ্রিম কোর্টের সাথে বসা দরকার, চিফ জাস্টিস, অ্যাটর্নি জেনারেল সহ আইনমন্ত্রী সহ বসা দরকার, যে টোটাল রাষ্ট্র কাঠামোতে অ্যাপিলেট সার্ভিসটা কিভাবে স্পিড আপ করা যায়, সেটার জন্য করণীয় কি সেগুলো করেন। আমরা বাস্তবায়ন হওয়া মানে হচ্ছে শুধু ট্রায়ালটা 6 দিনে হওয়া না, একটা বিচার হওয়া মানে হচ্ছে তার যাবজ্জীবন ফাইনাল জাজমেন্ট, সেটা যেটাই হোক, ফাঁসি হোক, যাবজ্জীবন হোক, 10 বছর হোক, ফাইনাল জাজমেন্টটা হয়ে তিনি আসামি, এখন এটার অন্যায়ের প্রায়শ্চিত্ত ভোগ করছেন। এই প্রসেসটা শুরু হওয়া মানে হচ্ছে আপনি এখন কন্টেন্ট, আপনি সন্তুষ্ট যে আসলে আমাদের এইটার বিচার হয়েছে। তার আগ পর্যন্ত আপনার 6 কার্যদিবসে যেহেতু অ্যাডমিট করে ফেলছে, তারা তো আপনার গ্রেফতারের দিনই তারা অ্যাডমিট করেছে, তারা খুন করেছে, এখানে তো আপনার ট্রায়াল প্রসেসটা অনেক ছোট হয়ে গেছে গিলটি প্লি হয়ে যাবার কারণে। এরপর অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে আপনার যদি অ্যাপিলেট কোর্টে যায়, হাইকোর্টে, আপনি তো এটা জাজমেন্ট আবার চেঞ্জ করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কোনো উপকরণ হাজির হতে পারে। তারা তো এর আগে ঘটনা ঘটেছে, আমাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, কনফেশন নেওয়া হয়েছে, তার উপরে ভিত্তি করে ট্রায়ালে জাজমেন্ট দেওয়া হয়েছে। সে যদি এটা রিফিউজ করে বসে, তখন আবার নতুন জটিলতা তৈরি হওয়ার সুযোগ আছে। অতএব এটা টোটালটা ফিনিশটা কবে হচ্ছে সেটা জরুরি, সেটাই মুখ্য।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যেমনটি বিএনপি মহাসচিব বলেছে, গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন অশুভ শক্তির উত্থান হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন? অশুভ শক্তি কাদেরকে ইঙ্গিত করছে? আমরা জানি যে বিএনপি ক্ষমতায় এসেছে 4 মাসও হয়নি, এখনো 100 দিন পার হলো সবে। এখনই গণতন্ত্র নিয়ে এই শঙ্কা কি বার্তা দিচ্ছে? এটা কি এখন আওয়ামী লীগকে বোঝাচ্ছেন কিনা? যদি সেটা হয়ে থাকে, তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড, ঝটিকা মিছিল, দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা, কিন্তু এছাড়া তো অশুভ, গণতন্ত্রে বিশ্বাস করে না পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্য থেকে তো কেউ এমন কোনো আচরণ কারো চোখে পড়ছে না যে আসলে সরকারকে অস্থিতিশীল করতে চাচ্ছে। বাংলাদেশে বিএনপির জন্য এত ফ্রেন্ডলি অপোজিশন তো হিস্ট্রিতে ছিল না তার। তো সেই জায়গাতে পলিটিক্যাল পার্টিসগুলোর ভিতরে এমন কোনো অ্যাক্টিভিটিসও আমি দেখতে পাচ্ছি না যে বড় ধরনের কর্মসূচি দিচ্ছে অথবা রাজপথ মানে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, হরতাল, ধর্মঘট। কারোর মধ্যে এই ধরনের অ্যাটিটিউড দেখলাম না। এখনও সবাই মোটা দাগে ইনডোর প্রোগ্রাম করছেন, গণমাধ্যমে কথাবার্তা বলছেন, সংসদ ফাংশনাল, সংসদে সবাই কথা বলছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা দুজনেরই টোন খুবই রিকনসিলিয়েটারি, খুবই মানে কোঅপারেট করবার মতো আর কি। এবং একজনকে ছাড়া যে আরেকজন কার্যকর হবেন না, সফল হবেন না, এই ধরনের কথাও বলছেন। তো সেক্ষেত্রে পার্টিকুলারলি পলিটিক্যাল পার্টিসগুলোর ভিতরে অ্যাটিটিউড দেখতে পাচ্ছি না যে কোনোভাবে সরকারকে ব্যর্থ করা, ফেল করানোর কোনো চেষ্টা চলছে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জনাব মাহবুব আজিজ, তিনি গণতান্ত্রিক শক্তির উত্থান বলতে কি বোঝালেন? সেটি কি আসলে নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা, নাকি বিরোধী দল জামাত ইসলামীর রাজনৈতিক আচরণগত দিকগুলো ইঙ্গিত করলেন? দেখুন, আমরা ভুলে যেন না যাই যে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের যে আইনের শাসনের অনুপস্থিতির কথা, কি ঘটেছিল সেই সময়? আইন বলে কিছু ছিল? যে যার মতো করে মব সন্ত্রাস করা, এখানে ওখানে অমুক দোসর, তমুক এটা দখল, সেখানে নানান রকম দখল বাণিজ্য, এবং যা খুশি তাই করবার একটা মাচ্ছন্যায় তৈরি হয়েছিল সমাজে। সেটারই ধারাবাহিকতা তো হঠাৎ করে শেষ হয়ে যাবে না। আপনি যে 600 নিহত হলো টিআইবি রিপোর্ট, সেটা তো সেই ধারাবাহিকতা। যেহেতু একটি গণতান্ত্রিক সরকার এখন এসেছে এবং তার প্রতি মানুষের আস্থা আছে, 2/3 ভোটে বিজয়ী হয়ে বিএনপি এসেছে, অবশ্যই মানুষের এই আস্থার প্রতিদান তাকে দিতে হবে, এবং অনেকখানি দায় এবং দরদ নিয়েই তারা কাজটা করছে। আপনি দেখুন যে ভাই যেমনটি বললেন যে বিএনপির জন্য এত অনুকূল বিরোধী দল তো আর হবে না। ঠিক আসলে এটাকে আরেকটুভাবে বলা যায় যে এত বেশি ফ্রেন্ডলি আসলে বিরোধী দল হয় না। সেটা যেন অনেকটা জাতীয় পার্টির সাথে ফ্রিডম পার্টির যা সম্পর্ক, বা আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির যে সম্পর্ক, তা যেন বিএনপি ও জামাতের মধ্যে না হয়। এখানে দুটো দলের মধ্যে অবশ্যই নৈতিকতার যে পার্থক্য, সেটা আমরা আরো স্পষ্টভাবে আগামীতে দেখতে চাই। যে এর রাজনৈতিক দৃষ্টিভঙ্গির এক এক দলের এক একটা থাকবে। আমরা কি বিরোধী দলের কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে জানতে পারছি যে কোন জায়গা থেকে তারা বিএনপি থেকে আলাদা, কোন রাজনৈতিক, কোন অর্থনৈতিক, কোন সামাজিক সংস্কারের কথা জামাত বলে? আমরা কিন্তু তা জানতে পারি না। নির্বাচনের আগে আমরা নারী নীতি নিয়ে অনেক কথা শুনতে পারি, এবং নির্বাচনের পর আমরা নারী নীতি হিমাগারে চলে যায়। তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে জামায়াত বিরোধী দল হিসেবে কেমন? বিরোধী দল হিসেবে মাত্র 100 দিন তারা কাজ করছে, এখনই তো মূল্যায়নের সেরকম সময় আসেনি। আমরা দেখেছি যে বিরোধী দল হিসেবে তারা কেবলমাত্র কাজ শুরু করবার চেষ্টা করছে। তাদের কোনো রকম নীতি আদর্শের কোনো পরিচয় আমরা সংসদে পাইনি। একমাত্র জুলাই সংস্কার ছাড়া কোনো বিষয় নিয়ে তারা এখনো সরব হয়নি। তারা নারী নীতি নিয়ে কোন অবস্থানে পৌঁছায়, তারা বাংলাদেশের প্রগতিশীল যে সমস্ত চিন্তা চেতনা আছে সেগুলো নিয়ে কোথায় তাদের বক্তব্য, আমরা আগামীতে অবশ্যই জানতে চাইব। এবং আমরা যেটা তারেক রহমান সাহেবের মুখে শুনেছি, এই দেশে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা ও সম্মান আছে, সেইটা অবশ্যই বিএনপি আগামী দিনে মানবিক দৃষ্টিভঙ্গিতে সেইটাই জারি রাখবে, আমরা সেটা প্রত্যাশা করি। সেই ক্ষেত্রে জামাতে ইসলামী কি করে সেটাই আমাদের দেখবার বিষয়। যদি অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, তাহলে এইখানে জামাতের দৃষ্টিভঙ্গি অবশ্যই স্পষ্ট হতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 4800 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, অপেক্ষায় আরো 836, এমন তথ্য জানালেন ভারতের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে আবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শমা ওবায়েদ জানিয়েছেন, পুশির ঠেকাতে বিজিবি শক্ত হাতে দমন করছে কিংবা প্রতিহত করার চেষ্টা করছে। তথ্যে গলত কেন? প্রথম কথা হচ্ছে যে শুভেন্দুর কথায় শুভঙ্করের একটা ফাঁকি আছে দুই জায়গাতে। প্রথম কথা হচ্ছে যে কোনো রাষ্ট্রে যদি অবৈধ
ব্যক্তি থাকেন, আনডকুমেন্টেড মাইগ্রেন্ট যদি থাকেন, তাকে জাস্টিফিকেশন করে খোঁজখবর নিয়ে তার নিজের দেশে ফেরত পাঠানোর আন্তর্জাতিক স্বীকৃত মাধ্যম আছে, প্রসেস আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি কিভাবে জাজ করলেন এই লোকগুলো আনডকুমেন্টেড, এই লোকগুলো অবৈধ। আমি তো পশ্চিম বাংলারই অনেক গণমাধ্যমে দেখলাম যাদেরকে আটক করা হচ্ছে। আপনি জানেন যে ওখানে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো ডিটেনশন সেন্টার, হোল্ডিং সেন্টার করেছে। তারা বলছে তারা 38 বছর ধরে এখানে আছে, তারা ভোটার ছিল, তাদের আধার কার্ড ছিল, তাদের ভাই বোন সবাই জন্মাইছে এইখানে, দাদার আমল থেকে আসছে, মানে ব্রিটিশ আমলের কথা বলছে। কোনো যাচাই বাছাই না করেই তাদের ছেড়ে অশিক্ষিত দেওয়া মানুষ হচ্ছে। আপনার ক্ষেত খামারি করে। আপনি বাংলাদেশে যান না, বাংলাদেশের অধিকাংশ মানুষের কোনো কাগজপত্র আছে? আপনি চান অধিকাংশ বাংলাদেশিদেরকে এখন চাইলে আপনি আনডকুমেন্টেড বলে দেশ থেকে মানে ফেলে দিতে পারবেন, বার করে দিতে পারবেন। আমাদের সোসাইটি তো ডকুমেন্টেড সোসাইটি না। এই সোসাইটি এখনো হচ্ছে আপনার কিন অ্যান্ড কিড বেসড, আপনার ট্রাইবাল, এখনো ফ্যামিলি বন্ডেজ, বংশ, এলাকা, এই ভিত্তিতে অমুক বাড়ির তমুক, তমুকের নাতি নাতনি, ছেলে মেয়ে, এইভাবে তারা চলে। কাগজপত্র ভিত্তিতে চলে না তো। ভারতও একই রকম একটা সমাজ। অতএব সেই জায়গাতে একটা হচ্ছে যে আপনি অবৈধ সেটা কিভাবে আইডেন্টিফাই করলেন, দ্বিতীয়ত হচ্ছে কোনো প্রসেস, ইন্টারন্যাশনালি যে রিকগনাইজড প্রসেস আছে, সেই প্রসেস কনভেনশন ফলো না করে আপনি কিভাবে বাংলাদেশে পাঠিয়েছেন বলে দাবি করছেন। দুটোই অবৈধ কাজ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন, সিভিল পলিটিক্যাল যে কনভেনশন আছে, ইনক্লুডিং ভারতের যে আইন আছে, ইন্ডিয়ান যে বর্ডার ফোর্স অ্যাক্ট আছে 1968, বাংলাদেশের সাথে ভারতের 2011 সালের যে আপনার কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান আছে, প্রোটোকল আছে, তার প্রত্যেকটার সাথে কন্ট্রাডিক্টরি। অতএব সেই রকম একটা কাজের জন্য আমার মনে হয় যে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিকে সিরিয়াসলি চার্জ করা দরকার, ইন্ডিয়ান মিনিস্টারকে লেখা দরকার। কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যদিও আমি স্যালুট দেই আমার বিজিবিকে, আমার বিজিবি জওয়ান এবং সদস্যদেরকে, যারা দুর্দান্ত সাহসিকতার সাথে আন্তর্জাতিক আইনের ক্লাস নিচ্ছে। আপনি দেখেছেন খেতে বসে বসে ইন্ডিয়ান বিএসএফ এর যে ক্লাউনগুলো আছে ওদেরকে আইন শেখায়, দেখবেন ইন্টারন্যাশনাল আইন কি, কনভেনশন কি, ইংলিশে বাংলায় সব কিছু মিলে বুঝাইতেছে যে তোমার আইন অনুযায়ী এই কাজটা অবৈধ। এবং ধন্যবাদ জানাই আমার সীমান্তবর্তী অঞ্চলের যারা সাহসী মানুষ, যারা লাল সবুজের প্রত্যেক ইঞ্চি মাটির জন্য তারা লড়াই করে যাচ্ছে। কিন্তু আমাদের ফরেন মিনিস্ট্রির যে পার্টিসিপেশন এবং যে কার্যক্রম সেটা মোটেই সন্তোষজনক না। ইনক্লুডিং স্বরাষ্ট্রমন্ত্রী তো আপনার মানে 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 অনুপ্রবেশকারীর আইনই বদলে দিয়েছেন। ভারতের এই পুশিন দিল্লির এবং ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কের ফাটলকে কি আরো স্পষ্ট করছে? দেখুন, এই সাম্প্রদায়িক রাজনীতির এটাই সবচাইতে বড় একটা কালো দিক, যে এখানে নৈতিকতার কোনো স্থানই থাকে না। শুভেন্দু বাবুদের যেই সমস্ত আচরণ, যা কথাবার্তা, এটা তো আসলে কোনো রকম যুক্তির ধার ধারে না। এবং সেই ক্ষেত্রে আমাদের এখানেও কিন্তু শুভেন্দু সাহেবরা আছেন, এবং আমাদের শুভেন্দু সাহেবরাও কিন্তু এই রকম প্রতিবেশীর ঘরে যখন আগুন লাগে তখন আলুটি পোড়াতে চায়। এই জায়গাতে আমাদের সরকারকে অবশ্যই খুবই বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতির, এবং সাম্প্রতিক সময় নিশ্চয়ই অবগত আছেন হাদি হত্যাকাণ্ডকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কেন্দ্র করেও কিন্তু তোলপাড় শুরু হয়েছিল। তোলপাড় আসলে তারা নানান কিছুই করতে পারে। তাদের দেশে তাদের নির্বাচন হয়েছে, তারা কি করছে সেখানে শুভেন্দু বাবুরা নানান রকম হুঙ্কার দিচ্ছে, অনেক ধরনের পরিস্থিতি তারা তৈরি করতে পারে। কিন্তু সেই কারণে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করব, আমরা সাম্প্রদায়িক ভিত্তিক রাজনীতিকে উস্কে দেব, সেটা হতে পারে না। আমাদের এখানে অসাম্প্রদায়িক একটা সম্প্রীতি বহুদিন ধরে রয়ে গেছে। আমাদের যে মুক্তিযুদ্ধ, যে সেকুলারিজম, আমাদের ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানের অন্যতম প্রধান স্তম্ভ, সেই জায়গাতে আমাদের এখানে কোথাও কারো অসম্মান, মর্যাদাহানি হবার কোনো সম্ভাবনা নেই। সরকার নিশ্চয়ই বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, তখন ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল নির্বাচিত সরকার এলে তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করবে এবং সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে। ভারতের বডি ল্যাঙ্গুয়েজ সেই বার্তা দেয় কি? ভারতের বডি ল্যাঙ্গুয়েজ বরাবরই তারা তাদের স্বার্থ দেখে থাকে, এবং সেটা যে কোনো সরকারই আসলে, সেটা যখন কংগ্রেস ছিল বা বিজেপি থাকবে, তাদের মধ্যে রাজনৈতিক অনেক মতপার্থক্য আছে, কিন্তু দেশের স্বার্থের ব্যাপারে কিন্তু তারা একাট্টা। আমাদের ক্ষেত্রেও আমরা সেই জায়গাটিতে, আমাদের সরকার নিশ্চয়ই জাতীয়তাবাদী সরকার, এবং তারা বরাবরই, এর আগেও আমরা দেখেছি, আমরা যেমন বঙ্গবন্ধু ভারতীয় সৈন্যদেরকে দূরে সরিয়ে তাদের দেশে পাঠিয়ে দিয়েছেন, জিয়াউর রহমানও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমাদের বঙ্গবন্ধু ইসলামিক সম্মেলনে যুক্ত হয়েছিলেন, কোনো রক্তচক্ষুকে তিনি ভীত হননি। জিয়াউর
রহমান সার্ক তৈরি করেছিলেন এবং খালেদা জিয়া বা পরবর্তীতে যারা ছিলেন তারাও সকলেই তাদের স্বার্থ দেখবার চেষ্টা করেছেন। আওয়ামী লীগের এই 16-17 বছর আমরা নতজানু পররাষ্ট্রনীতি দেখেছি। তারা চোখে চোখ রেখে কথাবার্তা বলবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেটাও কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে অনেকবার এই প্রসঙ্গ সামনে এসেছে। কাজেই এই গণ অভ্যুত্থান উত্তর যে সংসদ, সেখানে যে সরকার আছে, অবশ্যই সেই সকল জাতীয়তাবাদী যে শক্তি তারা তাদের কাজটি করবে এবং ভারতের সাথে যেমন চোখে চোখ রেখে কথা বলতে হবে, পাকিস্তানের সাথেও আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমাদের স্বার্থ সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে ভূ আমাদের রাজনীতির ক্ষেত্রে হিস্সা আমাদেরকে একই হবে। মেনে ধন্যবাদ নিতে হবে। জানাচ্ছি জনাব মাহবুব